হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ট্যাব আর তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের আজকের নতুন এই ভিডিওটায়। আজ আমরা আলোচনা করব যে কিভাবে রোম ঘুরবো। আচ্ছা, যদি রোম ঘোরার প্ল্যান অলরেডি তোমাদের হয়েই থাকে তাহলে নিশ্চয়ই তোমরা ভিসা কিভাবে করবে সেটাও জানা দরকার। তার ভিডিওটা আমার অলরেডি বানানো আছে, যেটা আমি লিঙ্ক করে দিলাম, প্লিজ দেখে নিও। আর রোমে আসতে গেলে তো ইটালির জন্য একটা সলিড প্ল্যানও দরকার, সেই প্ল্যানটাও কিন্তু আমি করে রেখেছি, সেটাও লিঙ্ক করে দিলাম, প্লিজ গো চেক ইট আউট। এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে রোমে কোথায় ঘুরবে, কি কি দেখবে, দুদিনের মধ্যে কি ভালো জিনিস আছে খাওয়ার জন্য, এছাড়া ট্রান্সপোর্ট সিস্টেম কিভাবে রোমে কাজ করে, আর তোমার ওখানে দুদিনে কীরকম কী খরচা লাগতে পারে, তার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এটা আমি থ্রু আউট দ্য ভিডিও শেয়ার করতে থাকবো, প্রত্যেকটা জিনিসের সাথেই আলাদা করে কোনো সেগমেন্ট করছি না। পুরো ভিডিওটা শেষ অবধি আমাদের ফলো করো, নাহলে কিন্তু কিছু কিছু খুঁটিনাটি জিনিস মিস হয়ে যেতে পারে। যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে তোমরা নতুন ভিডিও এলেই নোটিফিকেশন পেয়ে যাও। আর তোমরা যদি সাবস্ক্রাইব লাইক এগুলো করো তাতে আমরা আরও গ্রো করব, আর তার সাথে আমরা আরও এরকম ভিডিও আনার জন্য এন্থু পাবো। তাহলে কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। প্রথমে বলে রাখি, এই ভিডিওটা অতিরিক্ত লেন্দি করব না, যত শর্টের অ্যাপ করা যায় সেটার চেষ্টা করব। আর আমি যখনই ভিডিওতে ইউরো বলবো তোমরা কিন্তু ওটাকে 90 দিয়ে মাল্টিপ্লাই করে দিও, কারণ ইউরোতে বলাটা ইজি, কারণ প্রত্যেকটা জিনিসের রেফারেন্স ইউরোতেই থাকবে। তাই আমি ইউরোতে রেফার করলে তোমরা ওটাকে সিম্পলি 90 দিয়ে মাল্টিপ্লাই করে দিও। আচ্ছা, শুরু করব হচ্ছে এয়ারপোর্ট থেকে তুমি সিটি সেন্টার আসবে কি করে। ঘোরা তো পরে, আগে তো তোমায় মেন জায়গায় পৌঁছাতে হবে। ধরে নিচ্ছি তোমাদের হোটেলটা মেন সেন্টারের আশেপাশে বা মেন রোমের মধ্যেই কোথাও, তার জন্য তোমায় এয়ারপোর্ট থেকে রোমের ভিতরে আসতে হবে, এয়ারপোর্টটা একটু বাইরে। ইজিয়েস্ট ওয়ে টু গেট ইনটু সিটি সেন্টার হচ্ছে লিওনার্দো এক্সপ্রেস। তুমি এয়ারপোর্ট থেকে উবের বা অন্য যে ক্যাব আছে তা করে নিতে পারো, সেক্ষেত্রে তোমার 50 থেকে 60 ইউরোর কাছাকাছি ফেয়ার লাগে, কখনো সেটা একটু বাড়ে। তবে যদি ইজি এবং তাড়াতাড়ি এবং চিপ ভাবে আসতে হয় সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে লিওনার্দো এক্সপ্রেস। লিওনার্দো এক্সপ্রেসের ভাড়া পার পার্সন পড়ে 14 ইউরো। আগে থেকে টিকিট কেটে নেওয়া যায়, কিন্তু সেটার কোনো দরকার নেই, কারণ প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ওই ট্রেনটা আসে এবং ইজিলি ওই স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে ওঠা যায়, কোনো মানে সেটা কোনো বড় ব্যাপারই নয়। তাই আমি রিকমেন্ড করব বেকার আগে অনলাইন টিকিট কেটো না, ওখানে পৌঁছেই টিকিটটা কেটে ট্রেনে উঠো। আর এই যে তোমার লিওনার্দো এক্সপ্রেস, এটা প্রত্যেক যেহেতু আধ ঘন্টা অন্তর অন্তর ছাড়ে, তাই সাংঘাতিক ভিড় হওয়ারও ব্যাপার নেই, এবং এটা রোমা টার্মিনি অবধি যায়। মানে এই ট্রেনটার কাজই হচ্ছে এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনি অবধি নিয়ে যাওয়া। এবার আমি ধরে নিচ্ছি তোমাদের এই ট্রিপটা যদি এয়ারপোর্ট থেকে শুরু হয় তাহলে তোমাদের এই স্টেপটা লাগবে, এবং অথবা তোমরা যদি অন্য কোনো সিটি থেকে রোমের বাই ট্রেন এসে থাকো তাহলে এই পার্টটুকু স্কিপ করে দিলেও চলবে। আচ্ছা, এবার হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো, একটা প্রথম জিনিস যেটা মনে রাখার, যদি তুমি ভালোভাবে গুগল ম্যাপ বোঝো তাহলে রোমে ঘোরা খুব ইজি, কারণ তুমি যে বাসের টাইমিং দেখাবে গুগল ম্যাপ, এক্স্যাক্ট ওই টাইমেই ওই বাসটা আসবে, এতটা পারফেক্ট। তো যদি তুমি গুগল ম্যাপে খুব ভালো ওয়াকিবহল হও, তোমার কোনো চিন্তা নেই, ইটস পিস অফ কেক। বাসও চলবে, বাসও তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। হ্যাঁ, সেটা ওরকমভাবে নাম্বার বলা খুব ডিফিকাল্ট, বাসের নাম্বারটা গুগল ম্যাপে ইজিলি পাওয়া যায়। মেট্রো দিয়েও ওয়েল কানেক্টেড, যেই টুরিস্ট স্পটগুলো তোমার রয়েছে সেগুলো মোস্টলি ম্যাক্সিমামই মেট্রোর কাছাকাছি। দুটো মেট্রো লাইন এ আর বি, তারা যেমন স্প্যাগনা, অট্টাভিয়ানো এবং বারবেরিনি, এগুলো এ লাইনে পড়ে, কোলাসো বি লাইনে পড়ে। এই মেট্রো সিস্টেমটা আমি সামনের এই পরের ভিডিওতে বুঝিয়ে দিচ্ছি। রোমে ঘোরার জন্য অবশ্যই কিন্তু তোমরা ডে পাস কেটে নিও। এখানে দেখো টিকিটগুলো দেওয়া আছে, যে তুমি যদি সিঙ্গেল টিকিট কাটো যে কোনো জার্নির জন্য, সেটা 2 ইউরো করে পড়ে। তাতে তোমার নেক্সট 100 মিনিটের জন্য আনলিমিটেড রাইড। তো এই 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে তুমি 2-3টে যদি বাসও নাও বা 2বার মেট্রো চেঞ্জ করো, তাহলেও আর টিকিট চেঞ্জ করার দরকার নেই, এই 2 ইউরোতেই হয়ে যাবে। কিন্তু যেহেতু তোমরা 2 দিনের মধ্যে ঘুরে দেখবে, তাই রেকমেন্ডেড হচ্ছে এই 48 আওয়ার্সের পাসটা কাটা। এটার জন্য তোমাদের 16.7 ইউরো লাগবে, আর যদি 1 ডে পাস কাটতে চাও সেক্ষেত্রে 9.5 ইউরোর কাছাকাছি লাগার কথা। এখানে পুরো লিস্টটা দেওয়া রইলো, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিও। কিন্তু অবশ্যই এই ডে পাসটা কেটে নিও, কারণ এতে আনলিমিটেড রাইডস, এবং যখন যেখানে ইচ্ছা সিমলেসলি চলে যেতে পারবে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। শুধু আর এই দিন ওয়াইজ মানে কিন্তু 24 ঘন্টা, মানে আজ যদি সকাল 7টায় তুমি কেটে থাকো, পরের দিন সকাল 6:59 অবধি এটা ভ্যালিড। তো খুব কনভিনিয়েন্ট জিনিসটা।
অবশ্যই এটা অ্যাভেল করো। দেখো, রোমের মেট্রোর মেজর কিন্তু দুটো লাইন, একটা হচ্ছে মেট্রো এ যেটা এই রেড লাইনটা, আর একটা হচ্ছে মেট্রো বি আর B1 যেটা হচ্ছে ব্লু লাইনটা। আরেকটা এই নতুন গ্রিন লাইন তৈরি হচ্ছে, বাট এটা এয়ারপোর্ট কানেক্ট করার জন্য, এটা নর্মাল ঘোরার জন্য লাগবে না। আমরা ফোকাস করছি আপাতত এ আর বি এর উপর। আমরা এখন একটা এক্সাম্পল দেখব, যে আমরা কাস্ট্রো প্রিটোরিও থেকে অত্তাভিয়ানো যাব। কাস্ট্রো প্রিটোরিওতে আমাদের হোটেলটা ছিল, আর অত্তাভিয়ানো হচ্ছে ভ্যাটিকান সিটির জন্য অত্তাভিয়ানোতে নামতে হয়। এখানে অত্তাভিয়ানো, আগে বেসিকটা বুঝে নেওয়া দরকার যে কাস্ট্রো প্রিটোরিও আছে ব্লু লাইনে, আর অত্তাভিয়ানো পড়ছে রেড লাইনে। তো কাস্ট্রো প্রিটোরিও থেকে আমি ব্লু লাইনের মেট্রো ধরে নামবো টার্মিনি, টার্মিনি থেকে রেড লাইনের মেট্রো ধরে নামবো অত্তাভিয়ানো। আর আরও একটা জিনিস মনে রাখা দরকার, যে রেড লাইন বাত্তিসিনি থেকে অ্যানাগনিনা অবধি চলে, মানে এক মাথায় হচ্ছে অ্যানাগনিনা, আরেক মাথায় হচ্ছে বাত্তিসিনি। আর ব্লু লাইনটা চলে হচ্ছে লরেন্তিনা থেকে রেব্বিবিয়া আর কঙ্কাডোরো অবধি। বাকিটা চলো অ্যাকচুয়াল স্টেশনটা কীরকম সেটা দেখে এক্সপ্লেন করি। এই আমরা এখন আছি হচ্ছে কাস্ট্রো প্রিটোরিওর স্টেশনে। আর এবার দেখো, আমাদের ফার্স্ট যেতে হবে হচ্ছে রোমা টার্মিনি। এ দেখো, যেহেতু লরেন্তিনার দিকে পড়বে হচ্ছে রোমা টার্মিনি, এ দেখো এখানে আমাদের কাস্ট্রো প্রিটোরিওর ঠিক পরে রোমা টার্মিনি, আর এরিয়াটা মানে দিকটা হচ্ছে লরেন্তিনা। তাই আমরা লরেন্তিনার দিকে প্ল্যাটফর্মে যে ট্রেনটা আসবে ওদিকে গিয়ে যাব। এই মেট্রো থেকে নামলাম রোমা টার্মিনিতে। দেখো ডান দিকে দেখাচ্ছে অ্যানাগনিনা বাত্তিসিনির এ লাইন, এটা রাইট সাইডে, এক্সিটটাও রাইট সাইডে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি এক্সিট আর এই মেট্রো এ লাইন এখান থেকে দুটো একই দিকে, মাঝখানে সামনে গিয়ে এক্সিটটা আলাদা হয়ে যায়। এ দেখো রাইটে অ্যানাগনিনা বাত্তিসিনি মেট্রো লাইন নিয়ে আমরা ডান দিকে যাব, এবং এখান থেকে মানে এ লাইনের, হ্যাঁ নিচে গেলে অ্যাকচুয়ালি এ লাইনের মেট্রোটা দু লেয়ারে মেট্রো, উপরের লেয়ারে বি লাইন আর নিচের লেয়ারে হচ্ছে এ লাইন। আমাদের যেহেতু অলরেডি টিকিট কাটাই রয়েছে ডে পাস, তাই আর টিকিট কাটারও ব্যাপার নেই। মেট্রোতে যখন তোমরা ট্রাভেল করবে, যদি মেট্রোর বাইরে বেরোতে হয় তাহলে অলওয়েজ ওই ইউসিতা/এক্সিট লেখা যেটা, ওটাকে ফলো করবে। কিছু মেট্রো স্টেশনে তুমি এক্সিট লেখাটা নাও দেখতে পারো, উসিটা ওয়ার্ডটা মাথায় রেখো, ওটা মেট্রো থেকে এক্সিটের জন্য কাজে লাগবে। এই সামনে চার্টে তুমি দেখতে পাবে, দেখো রাইট সাইডে বাত্তিসিনির দিকে ট্রেনগুলো যাবে, আর তার মধ্যেই আমরা পাচ্ছি অট্টাভিয়ানো। এই ডান দিকের প্ল্যাটফর্মে যে ট্রেনটা আসবে ওটা ধরবো আমরা, আর এই মেট্রো থেকে বেরোচ্ছি এখন অট্টাভিয়ানোতে। রোম ঘোরা আমরা শুরু করব ভ্যাটিকান সিটি থেকে। ভ্যাটিকান সিটিতে যাওয়ার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো। মেট্রোর নিয়ারেস্ট স্টেশন হচ্ছে অট্টাভিয়ানো। ভ্যাটিকান সিটিতে যেগুলো ইম্পর্টেন্ট ঘুরে দেখার, সেটা হচ্ছে সেন্ট পিটার্স বেসিলিকা, সেন্ট পিটার স্কোয়ার, ভ্যাটিকান মিউজিয়াম আর সিস্টিন চ্যাপেল। ভ্যাটিকান মিউজিয়াম আর সিস্টিন চ্যাপেল একসাথে অবস্থিত, এবং ওদের টিকিটটাও কিন্তু একসাথেই কাটতে হয়। সেটা অ্যারাউন্ড 31 ইউরোজের কাছাকাছি পড়ে। আমি টিকিট কাটার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সেন্ট পিটার্স বেসিলিকা ফ্রি অফ কস্ট, এন্ট্রি ফ্রি লাগে না। উপরে ডোমের মাথায় ক্লাইম্ব করার জন্য, মানে ওখানে সিঁড়ি আছে, হেঁটে উপরে ওঠার জন্য চার্জ লাগে, কিন্তু এমনি ঘুরে দেখার জন্য চার্জ লাগে না। এটা রোমান ক্যাথলিক চার্চের হেডকোয়ার্টার্সও বলা যেতে পারে, এবং এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় রোমান ক্যাথলিক চার্চ। এখানেই কিন্তু পোপ থাকেন, এবং তাই জন্য এটা পোপস কান্ট্রিও বলে। আর এর ঠিক সামনেই হচ্ছে সেন্ট পিটার স্কোয়ার। এই চারটে জায়গা ঘুরে দেখার বেস্ট ওয়ে হচ্ছে আমরা অট্টাভিয়ানোতে নেমে সবার আগে আসবো হচ্ছে ভ্যাটিকান মিউজিয়াম দেখতে, কারণ ভ্যাটিকান মিউজিয়াম থেকে বেরোনোর সময় পড়বে সিস্টিন চ্যাপেল, এবং সেখান থেকে এক্সিট যেটা, সেটাই কিন্তু একদম মুখে গিয়ে ওঠে সেন্ট পিটার্স বেসিলিকার। যদি আগে সেন্ট পিটার্স বেসিলিকা আসো তাহলে কিন্তু একটা হিউজ লাইন পড়ার চান্স থাকে, কিন্তু ভ্যাটিকান মিউজিয়াম হয়ে ঘুরে এলে একদম লাইনটার মুখ দিয়ে বেরোয়, তাই লাইন পড়লেও বেশি লাইন দিতে হবে না। ভ্যাটিকান সিটির এই চারটে জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বৈচিত্র্যপূর্ণ, তাই এই চারটের একটাও মিস করলে চলবে না। আর হ্যাঁ, ভ্যাটিকান সিটি কিন্তু রোববার দিন বন্ধ থাকে, এবং বুধবার দিন সেন্ট পিটার্স বেসিলিকার ভিতরে ঢোকা অ্যালাউড নয়। এবং যদি সেন্ট পিটার্স বেসিলিকায় যে কোনো দিনই ঢুকতে হয়, অবশ্যই হাঁটুর নিচ অবধি জামা বা প্যান্ট এবং স্লিভলেস জামা থাকলে উপরে একটা শ্রাগ ক্যারি করো, আদারওয়াইজ ঢুকতে দেবে না। ভ্যাটিকান সিটি থেকে বেরিয়ে পরের গন্তব্য হচ্ছে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো এবং সেন্ট অ্যাঞ্জেলো ব্রিজ। এটা একদমই হাঁটা পথ। সেন্ট পিটার স্কোয়ার থেকে রাস্তাটা ক্রস করে একটু হেঁটে এলেই পড়বে ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো।
এই ক্যাসেলটা তৈরি হয় 135 এডিতে। ওই সময়কার রোমান এম্পায়ার হার্ডিন তার জন্য এবং তার ফ্যামিলি থাকার জন্য এটা তৈরি করে। পরবর্তীকালে পোপেরা এটাকে ক্যাসেল হিসেবে ইউজ করতো, আর এখন এটা বর্তমানে একটা মিউজিয়াম, ওয়ার মিউজিয়াম বলা যেতে পারে। এরও টিকিটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরও কিন্তু ভিতরে ঢোকা যায় এবং ভিতরে ঢুকে এক্সপ্লোর করা যায়। এবার ক্যাস্টেল সেন্ট্যাঞ্জেলো থেকে নদীটা ক্রস করেই আর 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু পরের ডেস্টিনেশন পিয়াজ্জা নাভোনা। পিয়াজ্জা কথার অর্থ হচ্ছে প্লাজা। প্লাজা এরিয়া মানে একটা ফ্ল্যাট সারফেসের কিছুটা জায়গা জুড়ে এরিয়া, যেখানে অনেক মানুষের সমাবেশ ঘটে, বিভিন্ন খাবার টাবারের দোকান পাওয়া যায়, এই সেন্সেই প্লাজা ইউজ করে। পিয়াজ্জা নাভোনা ঠিক পিয়াজ্জা হিসাবে তৈরি হয়নি, এটা একটা ওপেন স্টেডিয়াম হিসাবে তৈরি হয়েছিল ফার্স্ট এডিতে, এবং সেটা তারপর থেকেই আইকনিক হয়ে রয়েছে। আশেপাশের এরিয়াটা প্রচণ্ড সুন্দর এবং 3টে খুব আইকনিক এখানে ফাউন্টেন রয়েছে, এবং এই ফাউন্টেনগুলোর জলটা বলে যে পুরো রোমের সিওরেজ সিস্টেমের সাথে ইন্টারকানেক্টেড। তো যাই হোক, এটা কিন্তু অবশ্যই একটা চেকলিস্টেড প্লেস, এবং এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে এবং প্রচুর আর্ট গ্যালারি জাতীয়, মানে বিভিন্ন লোক ওখানে ছবি আঁকছে, গান বাজনা করছে। একটা রোমের ভাইব কিন্তু পিয়াজ্জা নাভোনাতে গেলে পাবে, এই জায়গাটা কিন্তু মিস করো না। পিয়াজ্জা নাভোনা থেকে আর 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পড়বে প্যান্থিয়ন, দ্য গ্রেট প্যান্থিয়ন। প্যান্থিয়ন রোববার বন্ধ থাকে এবং বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস রোববার ওর ভিতরে হয় বলে ট্যুরিস্টদের ঢুকতে দেয় না, তাই ট্রাই করবে রোববারটা অ্যাভয়েড করতে। এবং প্যান্থিয়নে একটু লাইন পড়ে, কারণ প্যান্থিয়নে টিকিট ফি লাগে না, তাই যেহেতু ফ্রি অফ কস্ট একটু লাইট পড়ে, এবং ওর আশেপাশেও বেশ বসে সময় কাটানোর ভালো জায়গা রয়েছে। প্যান্থিয়ন মাস্ট ভিজিট, এবং প্যান্থিয়নের সব থেকে একটা ইউএসপি রয়েছে যে প্যান্থিয়নের মাথায় একটা গোল গর্ত রয়েছে, মানে ফুটো, যেখান থেকে ন্যাচারাল লাইট আসে, এবং ওটা কাঁচ দিয়ে ঢাকাও নয়, তাই বৃষ্টি হলে কিন্তু পুরো প্যান্থিয়নটাও ভিজে যায়, বাট এটা ওখানকার একটা কালচার, ওদের একটা নিজস্ব ইয়ে, তাই ডু চেক ইট আউট। প্যান্থিয়ন ঘুরে ডে 1-এর লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে ট্রেস্তেভরে। ট্রেস্তেভরে কিন্তু ওরকমভাবে ট্যুরিস্ট স্পট হিসাবে নয়, এটা একটা এরিয়া, এবং এখানে তুমি একটা বোহেমিয়ান কালচার পাবে এবং অপূর্ব সুন্দর খাবারের কিছু দোকান পাবে, এবং রোমান কালচারটা তুমি ওখানে দেখতে পাবে। তাই ঠিক সৌন্দর্যের দিক থেকে বলতে গেলে ট্রেস্তেভরে ইজ আ ভাইব, এবং ইউ শুড নট মিস দ্য ভাইব। এই কারণেই শেষের দিকে ট্রেস্তেভরে রাখা, যাতে সারাদিনের ঘোরার পর তোমরা বসে একটু এনজয় করতে পারো, একটু ভাইব নিতে পারো, এবং সন্ধেবেলাটা অ্যাকচুয়াল ফিলটা তোমরা পেতে পারো। তাই জন্য ডে 1 আমরা শেষ করব ট্রেস্তেভরে থেকে। ট্রেস্তেভরে যাব, প্যান্থিয়ন থেকে একটা বাস নেব, সেই বাসে করে গিয়ে পৌঁছাবো ট্রেস্তেভরে, এবং যখন ফিরে আসবো তখনও কিন্তু আমাদের হোটেলের যে লোকেশন সেই লোকেশন অবধি ট্রেস্তেভরে থেকে বাসে করে চলে আসতে পারবো। ডে 1 এখানে শেষ হচ্ছে। ডে 2, আর ডে 2 আমরা শুরু করব কলোজিয়াম থেকে। কলোজিয়ামের কথা আমরা কে না জানি, 7 ওয়ান্ডার্সের একটা, এবং এটা হচ্ছে সব থেকে বড় ওপেন অ্যাম্পিথিয়েটার এই ওয়ার্ল্ডের। অপূর্ব সুদর্শন এই ভাস্কর্যটা, আর এবং রোমের আর কি প্রাণকেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে কলোজিয়াম। যাই হোক, কলোজিয়াম নিয়ে বেশি বলার কিছুই নেই। কলোজিয়ামের নিয়ারেস্ট মেট্রো হচ্ছে কোলাসো, এটা মেট্রো লাইন বিতে পড়ে, ব্লু লাইন যেটা। আর নিয়ারেস্ট বলতে একদম অপোজিটে, মানে মেট্রো স্টেশন থেকে বেরোলেই কলোজিয়াম দেখতে পারবে। তবে মেট্রো স্টেশন থেকে উপরেরটা দিয়ে বেরোবে, কারণ উপর থেকে ভিউটা বেশি ভালো, এবং প্রচুর পিকচার ওরিয়েন্টেড জায়গা, মানে ইনস্টাগ্রামেবল ফটো তোলার জন্য যে জায়গাগুলো বেশি ফেমাস, সেটা উপরে একটা স্পট আছে আর পিছন দিকে একটা আছে, তাই উপর থেকে আগে বেরোবে, বেরিয়ে ছবি তুলে তারপরে ঘুরে নিচে আসবে কলোজিয়াম দেখতে। কলোজিয়ামের ঠিক পাশে রয়েছে রোমান ফোরাম আর প্যালেটাইন হিল, এই 3টের একসাথে টিকিট পাওয়া যায়, এবং আলাদা আলাদা করেও টিকিট পাওয়া যায়। ম্যান্ডেটরি না যে রোমান ফোরাম দেখতেই হবে কলোজিয়াম দেখলে, শুধু কলোজিয়ামে দেখা যায়। এবং এই যে টিকিট সংক্রান্ত যা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক করে নিও, কিন্তু আগে থেকে এই টিকিটগুলো বুক করবে, কারণ এগুলো প্রচণ্ড তাড়াতাড়ি ফিল হয়ে যায়, এবং দিনের দিন গিয়ে কাটার কথা ভাবলে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে। কলোজিয়াম আর রোমান ফোরাম দেখে এবার সোজা চলে যাওয়ার পালা হচ্ছে অল্টার অফ দ্য ফাদারল্যান্ড। এই অল্টার অফ দ্য ফাদারল্যান্ড এখন সাধারণত ওই আমাদের এখানে রেড ফোর্টটাকে যেভাবে ইউজ করা হয়, রোমে বিভিন্ন এরকম ওদের সেলিব্রেশনের জন্য অল্টার অফ দ্য ফাদারল্যান্ডের সামনেই এই ম্যাক্সিমাম সেলিব্রেশনটা হয়। আর এটা সরকারি কাজের জন্য বেশ ইউজ হয়, একটা আইকনিক স্তম্ভ বলা যেতে পারে রোমের। এবং ভিক্টর এমানুয়েল II, যিনি ছিলেন রোমের প্রথম স্বাধীন রাজা,
তিনি তার রাজত্ব মানে তার প্রাসাদ হিসেবে এটি তৈরি করেছিলেন এবং সামনে থেকে অপূর্ব সুন্দর এবং বেশ জাইগান্টিক হাইটেরও। এটাতেও ভিতরে ঢোকা যায় এবং এখানে ভিতরে এখন মিউজিয়াম রয়েছে। অবশ্যই তোমরা সেটা করো এবং তার জন্য যে টিকিটটা লাগে সেটাও তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, এটাও কিন্তু প্রি বুক করে যাও। অল্টার অফ দ্য ফাদারল্যান্ড দেখা হয়ে গেলে আমি রেকমেন্ড করব যে ওই দিনের লাঞ্চটা ওখানেই সেরে নিতে এবং তারপর ওখান থেকে একটা বাস অথবা দুটো বাস করেও হতে পারে, মানে ডিপেন্ড করে টাইমিং এর উপর। সব সময় সব বাস তো চলে না, তো সেই সময় যদি দুটো বাস কানেক্ট করে যেতে হয় সেইটা করে আমরা ডাইরেক্ট পৌঁছে যাব হচ্ছে ট্রেভি ফাউন্টেন। ট্রেভি ফাউন্টেন আরও একটা খুব ইম্পর্টেন্ট এবং অ্যাট্রাকটিভ প্লেস এই রোমের, এবং যদি ট্রেভি ফাউন্টেনে এইরকম ধরনের ছবি তুলতে হয় তাহলে কিন্তু সকাল 7টার মধ্যে যাওয়াটা মাস্ট, আদারওয়াইজ এরকম ফাঁকা আর সারাদিনে পাওয়া যাবে না। ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড প্লেস অফ রোম। অবশ্যই যদি তোমাদের ইনস্টাগ্রাম ওয়ার্দি ছবি লাগে তাহলে ভোরবেলা আমি রেকমেন্ড করব ওটা করে তারপর কলোজিয়াম দিয়ে শুরু করো, আর আদারওয়াইজ তোমরা এরমভাবে ট্রেভি ফাউন্টেন চলে যেতে পারবে। ট্রেভি ফাউন্টেন দেখে এবার বিকেলবেলা, মানে একটু সূর্য পড়ে গেছে, এই সময় চলে আসবো আমরা ভিতরে, ওয়াকিং ডিস্টেন্স সেটা দিয়েও আসা যায় অথবা বাসে করেও আসা যায়, চলে আসবো স্প্যানিশ স্টেপস। যদি মেট্রো করে আসতে হয় তাহলে স্প্যানিশ স্টেপসের নিয়ারেস্ট মেট্রো হচ্ছে স্প্যাগনা, আর ট্রেভি ফাউন্টেনের নিয়ারেস্ট মেট্রো হচ্ছে বারবেরিনি। তবে ট্রেভি ফাউন্টেন হয়ে যদি স্প্যানিশ স্টেপস আসতে হয় ওটা ইন্টারনাল ভিতরে একটা রাস্তা আছে যেটা ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে স্প্যানিশ স্টেপস চলে আসা। স্প্যানিশ স্টেপসও একটি খুব ইম্পর্টেন্ট ট্যুরিস্ট লোকেশন রোমের এবং মাস্ট ভিজিট প্লেস। এবং স্প্যানিশ স্টেপসের ঠিক উল্টো দিকে একটি রাস্তা আছে যেটাকে এখানকার একটা ফ্যাশন স্ট্রিট বলা যেতে পারে, যেখানে হেন কোনো উঁচু ব্র্যান্ড নেই যেটা নেই একই জায়গার মধ্যে, সেটাও একটা দেখার মতো। এবং স্প্যানিশ স্টেপসে বসে বিকেলটা কাটাতে কিন্তু অপূর্ব লাগবে। মেজর লোকেশনগুলো তো কমপ্লিট করা হয়ে গেছে, এবার লাস্ট দিন যেহেতু রোমে, এটা সন্ধ্যেবেলাটা পছন্দসই যে কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করো। আর ওখানে পিপল ওয়াচ করাটা খুব একটা কালচার, যে তুমি খেতে খেতে মানুষ দেখছো, চারিপাশ দেখছো, এইভাবে অনেক হ্যাপি নোট সেকেন্ড ডেটা রোমে শেষ করো। রোম থেকে তোমাদের জার্নি শুরু হয় তাহলে অবশ্যই তোমাদের একটা সিম কার্ড নিতে হবে, আর সিম কার্ডটা কিন্তু এয়ারপোর্ট থেকে নেবে না, নেবে রোমা টার্মিনি থেকে, তাহলে সস্তা পড়বে। ইলিয়াডের সার্ভিস খুব ভালো, 20 ইউরোর বিনিময়ে 40 জিবি ডেটা পাবে, যেটা মোর দ্যান এনাফ 3-4 দিন থাকার জন্য। আর ওরাই সব ডকুমেন্ট করে দেবে, শুধু একটা পাসপোর্ট দিতে হবে। রোমও আমাদের শহরের মতোই, বেশি জটিলতার কিছু নেই। পরপর আমি লিখে দিচ্ছি কোথায় কোথায় টিকিট ভাড়া কত লাগছে আর তোমার ডেলি পাস কত লাগলো। ডেলি পাসে তোমার ট্রান্সপোর্ট পুরো কভার হয়ে যাচ্ছে, এছাড়া তোমার খেতে লাগবে ফুড, হোটেল তোমার অলরেডি বুক করাই রয়েছে, আর এই টিকিটস। এই হচ্ছে সব সাম করে নাও যেগুলো যেগুলো তুমি যাবে, তাহলেই তোমার কত কস্ট হতে পারে মোটামুটি বেরিয়ে আসবে। এছাড়া টুকিটাকি হাতের কাছে তো কিছু জিনিস লাগতেই পারে, সেটা খুবই নগণ্য, মানে তার জন্য তুমি বাফারে 10 ইউরো রাখতেই পারো, কিন্তু তার বেশি হওয়ার কথা নয়, এতটাই ব্যাপারটা ট্রান্সপারেন্ট। দেখো রোম কিন্তু বেশ ক্রাউডেড এরিয়া এবং বেশ টুরিস্টি, তো সেক্ষেত্রে যথারীতি যা হয় সব টুরিস্ট প্লেসে, এখানেও কিন্তু পিক পকেট হওয়ার ভালো চান্স রয়েছে। সেটা থেকে একটু সাবধান, একটু নিজেদের জিনিসপত্র সামলে রেখো। আর অচেনা মানুষকে বেশি এন্টারটেন করার দরকার নেই, এটা ভালোর জন্যই বলছি, কারণ পরবর্তীকালে তুমি বুঝলেও না, হয়তো কাউকে তুমি অচেনা কিছু হেল্প করতে গেলে দেখলে তো উল্টো দিকে অন্য কিছু একটা হয়ে গেল। চেষ্টা করো একটু বুঝে চলার, আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। এবার রোমে গিয়ে খাবার খেতেই হবে বাইরে, কারণ রোমের খাবার ইজ তো এবার রোমে কোথায় কোথায় খাবে দেখো, একদিকে বলতে গেলে তুমি ট্রেস্টেভরে তো একদিন যাচ্ছ, যেদিন প্রথম দিন ট্রেস্টেভরেতে তুমি যা পাবে যে কোনো দোকান রেকমেন্ডেড, মানে ট্রেস্টেভরে ইজ অসাধারণ ফুড। বাকি রোম বা অন্যান্য রোমের বাকি যে জায়গাগুলোর মধ্যে কোথায় কি খাবার ভালো রেকমেন্ডেশন আছে আমি পরপর লিখে দিলাম, আলাদা করে প্রত্যেকটা জায়গা সম্পর্কে আর ডিটেল দিচ্ছি না। এই জায়গার নাম মেরে গুগল ম্যাপ মেরে তুমি চলে যেতে পারবে। এবং একটা জিনিসকে যদি তুমি খুব পিক সিজনে যাও সেক্ষেত্রে একটু আগে থেকে রিজার্ভ করে যাওয়াটা খুব দরকার, কারণ যেই রেস্টুরেন্টের ডিমান্ড বেশি তারা আগে থেকে বুক হয়ে যায়। তবে এই লিস্টের মধ্যে যে কটা তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো করে দেখো, রোমের খাবার অপূর্ব লাগবে। আর আরেকটা জিনিস, যদি কোনোদিন মনে হয় যে আজকে একটু কম বাজেটে খাবারটা র্যাপ করব, সেক্ষেত্রে একটা দারুণ অপশন রয়েছে রোমে তো আমি এটা দেখেছি আছে, সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের ইউরো সেভার। যে কোনো ম্যাকডিতে গেলে তুমি ইউরো সেভার বলে একটা মেনু পাবে, যেখানে বার্গার, র্যাপ, এই বিভিন্ন কিছু আইটেম রয়েছে সিলেক্টেড, 2 থেকে 2.5 ইউরোর মধ্যে পেয়ে যাবে প্রত্যেকটা আইটেম। তুমি সেটাও চেক করে দেখতে পারো।
মোটামুটি সব ডিটেলে দিয়ে দিলাম। এবার সুন্দর করে তোমরা রোম ঘোরো, আর ছবি পোস্ট করার সময় আমাকে ট্যাগ করতে ভুলো না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।